আজকে ভিডিওতে যে ডায়াবেটিসের রুট কজ ইনসুলিন রেজিস্ট্যান্স আমরা বলেছি, স্পেশালি টাইপ 2 ডায়াবেটিস, এবং এর থেকে কিভাবে সহজে ধরেন যে আপনার প্রায় 7 দিনের মধ্যে আপনি ডায়াবেটিসটা কিভাবে কন্ট্রোলে নিয়ে আসতে পারেন। তো এটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও হতে যাচ্ছে। তো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, ইনশাআল্লাহ উপকৃত হবেন। কোল্ড শাওয়ার, আমরা কোল্ড শাওয়ার অনেক বেনিফিট আছে। যদি আমরা গোসলের শেষ 30 থেকে 60 সেকেন্ড ঠান্ডা পানিতে গোসল করি, তাহলে একটা শরীরে একটা ঝাঁকুনি বা কাঁপুনি আসে, হ্যাঁ, এবং শরীর থেকে কোল্ড শক প্রোটিন রিলিজ হয়। আসসালামু আলাইকুম, ডাক্তার এহরাম জামিল বলছি। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। তো আজকে ডায়াবেটিস নিয়ে কিছু কথা বলবো, কারণ সারা বিশ্বের স্ট্যাটিস্টিক্স অনুযায়ী, ইন্টারন্যাশনাল ডায়াবেটিক ফেডারেশনের স্ট্যাটিস্টিক্স অনুযায়ী প্রায় সারা পৃথিবীতে 537 মিলিয়ন পিপল ডায়াবেটিসে আক্রান্ত, অর্থাৎ প্রতি 10 জন অ্যাডাল্টের মধ্যে একজনই ডায়াবেটিসে আক্রান্ত। তো বুঝতেই পারছেন কত অ্যালার্মিং সিচুয়েশন, এবং এই স্ট্যাটিস্টিক্সটা দিনকে দিন বাড়ছে। এটা যেটা প্রেডিক্ট করা হয়েছে 2030 সালে সেটা 643 মিলিয়নে যাবে, এবং 2045 সালে এটা 783 মিলিয়নে যাবে। অর্থাৎ প্রত্যেকটা মানুষই ডায়াবেটিসে আক্রান্ত হয়ে যাওয়ার মতো অবস্থা হবে 2045 সালে, যদি এই ট্রেন্ডটা চলমান থাকে। আর ডায়াবেটিসের যেটা 2021 সালে একটা স্টাডি, সেটা হচ্ছে প্রতি যে মৃত্যুটা হয়েছে ডায়াবেটিসের কারণে, প্রায় 6.7 মিলিয়ন ডেথ হয়েছে 2021 সালে। অর্থাৎ প্রতি 5 সেকেন্ডে একজন রোগী ডায়াবেটিসের কারণে মারা গিয়েছে। এবং সারা পৃথিবীতে যে ডায়াবেটিসের চিকিৎসার জন্য যে খরচটা হয়েছে, বিভিন্ন দেশের সরকার বা চিকিৎসা বা রোগীরা যেটা বহন করে, সেটার কস্ট প্রায় $966 বিলিয়ন। তো যেটা কঠিন একটা অবস্থা, ভেরি সিরিয়াস ইস্যু এটা একটা। এবং এটা আসলে ডেফিনেটলি আমরা রুট কজটা ফাইন্ড আউট না করার কারণে আমরা ট্রিটমেন্ট কিন্তু করছি, আমরা বিভিন্ন চিকিৎসা করতেছি, আমরা ভালো ভালো ওষুধ আসতেছে, কিন্তু ট্রেনটা কমতেছে না। তাহলে এখান থেকে জাস্ট একটু চিন্তা করা উচিত যে আসলে আমাদের ট্রিটমেন্টে কোথাও আমরা ভুল করছি, অথবা আমাদের লাইফস্টাইলে কোথাও আমাদের চেঞ্জ করা উচিত, যে কারণে এত কিছু করার পর আমাদের এই ডেথ রেট বা আমাদের ডায়াবেটিস হওয়ার ঝুঁকি এত বেড়ে যাচ্ছে। তাহলে আসুন আমরা জানবো যে আমরা আজকে ভিডিওতে যে ডায়াবেটিসের রুট কজ ইনসুলিন রেজিস্ট্যান্স আমরা বলেছি, স্পেশালি টাইপ 2 ডায়াবেটিস, এবং এর থেকে কিভাবে সহজে ধরেন যে আপনার প্রায় 7 দিনের মধ্যে আপনি ডায়াবেটিসটা কিভাবে কন্ট্রোলে নিয়ে আসতে পারেন। প্রথমে ডায়াবেটিস রোগীদের জন্য যেটা থাকবে, সেটা হচ্ছে প্রথমে নির্ণয় করে নেওয়া আপনার টাইপ 1 না টাইপ 2 ডায়াবেটিস। ইউজুয়ালি অ্যাডাল্টের ক্ষেত্রে টাইপ 2 ডায়াবেটিসই বেশি হচ্ছে, এবং এটা 95% এর মতো। তো এক্ষেত্রে আমরা যে টেস্টটা করি, হোমা আইআর, এই টেস্টটি করি, এতে ইনসুলিন রেজিস্ট্যান্স বেশি পাওয়া যায়। এছাড়া আপনার অন্যান্য ফাংশনগুলো, আপনার লিভার ফাংশন, কিডনি ফাংশন, বা আপনার হোমোসিস্টিন লেভেল, ঠিক আছে, তারপরে আপনার ফাস্টিং লিপিড প্রোফাইল, আপনার ইজিএফআর, এই জাতীয় কিছু টেস্ট যেটা আপনার চিকিৎসক মনে করবেন, বা ইনফ্লামেশনের জন্য সিআরপি, ইন্টারলিউকিন 6, এই টেস্টগুলো আপনার করে আপনার টোটাল একটা প্যানেল আপনাকে দেখতে হয় ডায়াবেটিসের। এবং অনেকের ক্ষেত্রে প্রয়োজনে সি পেপটাইড লেভেলও করতে হয় যারা ইনসুলিন বর্তমানে নিচ্ছেন। তো এগুলো করার পরে আমরা টাইপ 1 টাইপ 2 আলাদা করি, এবং টাইপ 2 এর ক্ষেত্রে যেটা আমরা খুব অল্প সময়ের মধ্যে এটা কন্ট্রোলে নিয়ে আসতে পারি যদি আমরা খুব সুন্দরভাবে ডায়েটারি ম্যানেজমেন্টটা করতে পারি। সেটা হচ্ছে প্রথমে আমাদের ফোকাস করতে হবে নিউট্রিশন। তো নিউট্রিশনের মধ্যে আমাদের প্রথমেই আমাদের খাবারের মধ্যে গ্রেইনকে অ্যাভয়েড করতে হবে। গ্রেইন বলতে আমরা গম বা গমের যে প্রোডাক্ট, তারপর সাদা চিনি, এবং ব্যাড ফ্যাট, খারাপ তেলগুলোকে অ্যাভয়েড করতে হবে। তো গ্রেইনের মধ্যে আমাদের এখন ইনিশিয়ালি সব ধরনের গ্রেইনই কমানো উচিত। পরবর্তীতে আমরা কিছু কমপ্লেক্স কার্বোহাইড্রেট যুক্ত করতে পারি যখন হোমায়ারটা কমে আসবে বা ইনসুলিনটা কমে আসবে। তো আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে ফাস্টিং ইনসুলিন টেস্টটা অনেকে করি না, যে কারণে আমরা আসলে শুধু ব্লাড সুগার ম্যানেজমেন্ট করছি। তো ফাস্টিং ইনসুলিন টেস্টটা করতে হবে, যেটা আমাদের ল্যাবে আমরা এখন খুব প্রতিনিয়ত এই টেস্টটি করছি। তো আপনাদের যাদের প্রয়োজন, আপনার হোমায়া টেস্টটি করে নেবেন আপনি ইনসুলিন রেজিস্ট্যান্স আছে কিনা দেখার জন্য। এরপরে আমাদের খাবারের মধ্যে যে বিষয়টা অ্যাড করতে হবে, সেটা হচ্ছে প্রোটিন। আমাদের 3 বেলা খাবার বা 2 বেলা খাবার বা 1 বেলা খাবার যেটা আমরা খাই, সেটার মধ্যে প্রতি মিলে 30 থেকে 60 গ্রাম প্রোটিন অ্যাড করতে হবে। প্রোটিন বিভিন্ন সোর্স হতে পারে, এনিম্যাল প্রোটিন হতে পারে, প্ল্যান্ট প্রোটিন হতে পারে। তো এনিম্যাল প্রোটিনের মধ্যে বিফ, আমরা যারা মুসলমান তারা বিফ খাই, বা অন্য ধর্মেও অনেকে খায়। তো বিফের মধ্যে প্রায় 1 আউন্স বিফের মধ্যে 8 গ্রাম মতো প্রোটিন পাওয়া যায়। এছাড়া অন্যান্য মাটনও খাওয়া যেতে পারে, চিকেন খাওয়া যেতে পারে, ভালো মাছ মানে নদীর মাছ, সমুদ্রের মাছ, ছোট মাছ, এগুলো খাওয়া যাবে। তো এই প্রোটিনটা থাকতে হবে। প্রোটিনটা যেটা করে সেটা হচ্ছে আমার এনার্জিটাকে বাড়ায়, আমার গ্লুকোজ মেটাবলিজমে হেল্প করে, এবং গ্লুকোজটাকে স্টেবল রাখে, এবং আমার ক্ষুধার ভাবটা কমিয়ে দেয়। তো প্রতি মিলে প্রত্যেকটা খাবারের সাথে 30 থেকে 60 গ্রাম প্রোটিন অ্যাড করতে হবে। এবং আমাকে ভালো ফ্যাট খেতে হবে। ফ্যাটের মধ্যে আমরা যেটা বলি যে আপনি বাটার খাবেন, কোকোনাট মিল্ক অথবা কোকোনাট বাটার, আপনার ঘি খেতে পারেন, ঘাস খাওয়া গরুর চর্বি আপনি খেতে পারেন, আপনি অলিভ অয়েল খেতে পারেন, অ্যাভোকাডো অয়েল খেতে পারেন, আপনি ফিশ অয়েল খেতে পারেন, ঠিক আছে, কড লিভার অয়েল খেতে পারেন। তো এগুলো আপনার খুব ভালো একটা তেল।
এবং যেটা অ্যাভয়েড করতে হবে সেটা হচ্ছে ভেজিটেবল অয়েল, ক্যানোলা, স্যাফোলা, সানফ্লাওয়ার অয়েল, সয়াবিন অয়েল, তারপরে হচ্ছে আমার পিনাট অয়েল, যেগুলো ভেজিটেবল সোর্স থেকে আসে এবং যেটা ট্রান্স ফ্যাটে কনভার্ট হয়ে যায়, হাইড্রোজেনেটেড হয়ে যায়, সেই ফ্যাটগুলো অ্যাভয়েড করতে হবে। এবং যেটা ওমেগা 6 আপনাকে বাড়িয়ে দিবে, ওমেগা 6 যত বাড়বে তত ইনফ্লামেশন হবে। এবং আমরা জানি ডায়াবেটিস থেকে ভালো হতে গেলে আপনাকে ইনসুলিনও যেমন কমাতে হবে, আপনি ইনফ্লামেশন থেকে বেরিয়ে আসতে হবে। এই দুইটা সমন্বিত রিপোর্টের মাধ্যমে বা সমন্বিত কন্ট্রোল করার মাধ্যমে আপনি ডায়াবেটিস থেকে নিজেকে বের করে আনতে পারবেন। তৃতীয় যে বিষয়টা করতে হবে সেটা হচ্ছে আপনাকে গুড ফাইবার যুক্ত করতে হবে, যেটা আমরা ভেজিটেবল থেকে পাই। ভেজিটেবলের মধ্যে যেই ভেজিটেবল গুলো লো গ্লাইসেমিক ইন্ডেক্স সেগুলো খেতে হবে এবং কালারফুল ভেজিটেবল খেতে হবে। তো কালারফুল ভেজিটেবল যত আমরা গ্রহণ করব এবং সেটা সালাদ ড্রেসিং করতে পারি বিভিন্ন হেলদি অয়েল দিয়ে, সেটা কিন্তু আমার গুড ফাইবার প্রোভাইড করবে, অ্যান্টিঅক্সিডেন্ট প্রোভাইড করবে, নিউট্রিশন প্রোভাইড করবে, মিনারেলস প্রোভাইড করবে, যেটা আমার সেলুলার অ্যাক্টিভিটি গুলোকে বাড়াবে এবং ইনসুলিন রেজিস্ট্যান্স কমাতে সাহায্য করবে। এরপরে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ইন্টারমিডিয়েট ফাস্টিং, অর্থাৎ দীর্ঘ সময় না খেয়ে থাকার প্র্যাকটিস। সেটা কিন্তু আপনি যখন এই ডায়েটে চলে আসবে তখন কিন্তু আপনি এই অভ্যাসটা আপনার ডেভেলপ হয়ে যাবে এবং খাবার উইন্ডোটা আপনি কমাতে হবে, অর্থাৎ দিনের 12 থেকে 16 ঘন্টা না খেয়ে থাকার প্র্যাকটিস করতে হবে এবং খাবেন হচ্ছে 4 থেকে 6 ঘন্টার মধ্যে খাবার শেষ করতে হবে এবং ক্যালোরিযুক্ত খাবার আপনার 4 থেকে 6 ঘন্টার মধ্যে খাবেন এবং বাকি সময়টা আপনার পানি খাবেন, মিনারেলস ওয়াটার খাবেন, তারপর হচ্ছে আপনি গ্রিন ভেজিটেবল খাবেন, সালাদ খাবেন। হ্যাঁ, তো এই বিষয়গুলো আপনাকে কন্টিনিউ করতে হবে। এরপরে যে বিষয়টা আমি বলবো সেটা হচ্ছে এক্সারসাইজ। তো এক্সারসাইজ খুবই গুরুত্বপূর্ণ। আমাদেরকে প্রতিদিন পর্যাপ্ত 30 to 40 মিনিটস হাঁটা উচিত এবং যে হাঁটার মাধ্যমে আমাদের এই মাসেল গুলো গ্লুকোজ গুলোকে অ্যাবজর্পশন করতে সাহায্য করবে। এবং আরেকটা এক্সারসাইজ হচ্ছে সেটা হচ্ছে রেজিস্ট্যান্স ট্রেনিং, অর্থাৎ মাসেল বিল্ড আপ করার এক্সারসাইজ। আপনি পুশ আপ দিতে পারেন, আপনার কোন হেভি ওয়েট লিফটিং করতে পারেন, জিমে যেতে পারেন অথবা আপনার বাসায় বসে আপনি করতে পারেন, যেটাতে আপনার মাসেল গুলো বিল্ড আপ হচ্ছে, মানে আপনার হাত পায়ের মাসেল, চেস্টের মাসেল, পায়ের মাসেল গুলো বিল্ড আপ করার মাধ্যমে সেই মাসেল গুলো স্পঞ্জের মতো কাজ করবে, অর্থাৎ আপনার গ্লুকোজ গুলোকে ব্লাড থেকে অ্যাবজর্পশন করে নেবে। তো সুতরাং মাসেল আপনার বন্ধু, আপনাকে তাকে গ্রোথ করতে হবে, তার গ্রোথটা যেন এনশিওর হয় সেদিকে খেয়াল রাখতে হবে। এরপরে যেটা বলবো সেটা হচ্ছে অ্যাপেল সিডার ভিনেগার। অ্যাপেল সিডার ভিনেগার খুবই গুরুত্বপূর্ণ, এটা নিয়ে অনেকগুলো ভিডিও করেছি। অ্যাপেল সিডার ভিনেগার গ্লুকোজ মেটাবলিজম করায় সাহায্য করে এবং একটা গবেষণা দেখা গেছে যে অ্যাপেল সিডার ভিনেগার যদি খাবার আগে আমরা গ্রহণ করি তাহলে 30% পর্যন্ত গ্লুকোজ শরীরে কম ইনটেক হয় এবং আমরা জানি যে ডায়াবেটিস হচ্ছে এই গ্লুকোজের মেটাবলিজমের হ্যাম্পার হওয়ার কারণে। সুতরাং অ্যাপেল সিডার ভিনেগার খেতে হবে, কিন্তু যাদের গ্যাস্ট্রাইটিস আছে বা গ্যাস্ট্রিক আলসার আছে তারা খাবারের মধ্যে খাবেন অথবা তাতেও বার্নিং হলে চিকিৎসকের পরামর্শ নিয়ে সেটা হিল করার পরে অ্যাপেল সিডার ভিনেগার গ্রহণ করতে পারবে। তো এরপরে যে মানে যেই বিষয়টা আমাদের খেয়াল করতে হবে সেটা হচ্ছে আমাদের ভালো ঘুম এবং ব্রিদিং এক্সারসাইজ। তো ভালো ঘুম যখন হবে প্রপার টাইমে, যখন রাত 10টা 11টার দিকে আমরা ঘুমাবো এবং সাউন্ড স্লিপ হবে, তখন আমাদের প্যারাসিম্পথেটিক অ্যাক্টিভিটি বাড়বে, কর্টিসল লেভেল কমে যাবে। কর্টিসল লেভেল কমে গেলে আমার ইনসুলিন লেভেল কমে যাবে এবং আমার সুগারটা খুব ব্যালেন্স থাকবে। ঠিক আছে, তো এই বিষয়টা খেয়াল রাখতে হবে। এবং ব্রিদিং এক্সারসাইজ দিনে 2-3 বার 20 বার শ্বাসের ব্যায়াম, 20 বার শ্বাস নেওয়া শ্বাস ছাড়া, জাস্ট এই ব্রিদিং এক্সারসাইজটা করতে হবে এবং ইভেন খাবারের আগে ব্রিদিং এক্সারসাইজটা করতে হবে। তো এটা আপনার সুগার মেটাবলিজমে খুব হেল্প করবে। এরপরে হচ্ছে আমরা যেটা বলি যে অনেক সময় আপনার ব্ল্যাক কফি বা গ্রিন টি, দুটি উপকার, দুটি আপনার সুগার মেটাবলিজমে হেল্প করে। ব্ল্যাক কফির মধ্যে থাকে হচ্ছে ক্লোরোজেনিক এবং ক্যাফিক অ্যাসিড। তো এইটা যেটা কি করে অটোফেজিকে এনহ্যান্স করে বা এএমপি কাইনেস পাথওয়েকে স্টিমুলেট করে, যে কারণে আপনার গ্লুকোজ মেটাবলিজম হয়ে যায় এবং আপনার এনার্জি বিল্ড আপ করে, গ্রোথ হরমোন রিলিজ হয়, অন্যান্য অনেক বেনিফিট হয়। তো সকালবেলা অনেক সময় আমরা ব্রেকফাস্টের পরিবর্তে বুলেট কফি বা এই ব্ল্যাক কফি গুলো খেলে আপনার সুগার মেটাবলিজম খুব ভালো থাকে এবং এনার্জি খুব ভালো থাকে। এছাড়া গ্রিন টির মধ্যে ক্যাটেজিন আর অ্যান্টিঅক্সিডেন্ট আছে। এই গ্রিন টিটাও আপনার ফ্যাট মেটাবলিজমে খুব সাহায্য করে এবং সুগার মেটাবলিজমে সাহায্য করে। এরপরে একটি সুন্দর টিপস, সেটা হচ্ছে কোল্ড শাওয়ার। আমরা কোল্ড শাওয়ার অনেক বেনিফিট আছে। যদি আমরা গোসলের শেষ 30 থেকে 60 সেকেন্ড ঠান্ডা পানিতে গোসল করি তাহলে একটা শরীরে একটা ঝাঁকুনি বা কাঁপুনি আসে, হ্যাঁ, এবং শরীর থেকে কোল্ড শক প্রোটিন রিলিজ হয়। এই কোল্ড শক প্রোটিনটা আমার ড্যামেজ প্রোটিনগুলোকে ডিস্ট্রয় করে দেয় এবং কোষগুলোকে বিল্ড আপ করতে সাহায্য করে এবং এই এই কোল্ড শাওয়ারের মাধ্যমে আপনার যে শিভারিং হচ্ছে, এই শিভারিং এর কারণে মাসেল গুলো কিন্তু একটা এক্সারসাইজ হয়, হ্যাঁ, প্যাসিভলি এক্সারসাইজ হয় এবং গ্লুকোজ গুলোকে সে জাস্ট মানে ব্লাড থেকে গ্লুকোজ গুলোকে সে শুষে নেয়। তো এইভাবে আপনি কোল্ড শাওয়ার বেনিফিট করে ডায়াবেটিস রোগীদের। এরপরে আরেকটা যে বেনিফিট মানে টিপস বলবো সেটা হচ্ছে এমসিটি অয়েল। এমসিটি অয়েল হচ্ছে মিডিয়াম চেইন ট্রাইগ্লিসারাইড, যেটা কোকোনাট অয়েল থেকে তৈরি হয় এবং এটা আমরা প্রতিটা খাবারের সাথে, যেটা আমরা যেই খাবারটাই গ্রহণ করছি, যে আমরা সালাদ নিচ্ছি, আমরা ভালো ফ্যাট নিচ্ছি, আমরা কার্বোহাইড্রেট নিচ্ছি, প্রোটিন নিচ্ছি, সেখানে আমরা এই এমসিটি অয়েল হাফ টেবিল চামচ থেকে 1 টেবিল চামচ, ছোট মানে অল্প থেকে শুরু করা উচিত। আমরা মিশিয়ে 3 বেলা বা 2 বেলা খাবো।
হ্যাঁ, সেটাতে কি হবে, সেটা কিটোন বডি তৈরি করতে সাহায্য করবে। কিটোন বডি হচ্ছে, যত কিটোন বডি বাড়বে তত কিন্তু আমার সুগার মেটাবলিজম, আমার বডির সুগার দিয়ে চলতে পারে, ব্লাড গ্লুকোজ দিয়ে চলতে পারে, কিটোন বডি দিয়ে চলতে পারে। তো আমাকে সাময়িক সময়ের জন্য কিটোন বডিতে যখন চলবো তখন কিন্তু সুগার আলটিমেটলি, সুগারটা আমার কম ইউজ হবে, ডায়াবেটিস কমে আসবে, এবং আমার কিটোন বডি যত বাড়বে ব্রেইন তত কিটোন বডিতে স্মুথ চলে এবং ব্রেন ফাংশন অনেক বেশি হবে, এবং আমার হাঙ্গার বা ক্ষুধার ভাবটা কমে আসবে। লাস্ট যে কথাটা বলবো সেটা হচ্ছে, এত কিছু করার পরেও আমাদের অনেক সময় অনেক শরীরে অনেক ঘাটতি থাকে, আমাদের অনেক ভিটামিন মিনারেলস এর ঘাটতি থাকে, সেটা পূরণ করা উচিত। যেমন আমাদের ডায়াবেটিস রোগীদের অনেক গবেষণা দেখা গেছে যে ম্যাগনেসিয়াম ঘাটতি থাকে, তো ম্যাগনেসিয়াম সাপ্লিমেন্টেশন, জিঙ্ক, ক্রোমিয়াম, ভ্যানাডিয়াম, এই জাতীয় ট্রেস মিনারেল দরকার, ভিটামিন ডি আপ টু মার্ক দরকার, যেটা আমরা সান এক্সপোজারের মাধ্যমে পেতে পারি, গুড ফ্যাট খাওয়ার মাধ্যমে পেতে পারি, বা আমরা যারা অনেক সময় সান এক্সপোজার সুযোগ পাই না, তাদের ভিটামিন ডি আপ টু মার্ক রাখার জন্য সাপ্লিমেন্টেশন অবশ্যই প্রয়োজন। এছাড়া ওমেগা 3 দরকার, যেটা ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড যখন আমরা খাবো, যেটা ফিশ অয়েলে পাওয়া যাচ্ছে, কড লিভার অয়েলে পাওয়া যাচ্ছে, ক্রিল অয়েলে পাওয়া যাচ্ছে, তো সেগুলো খুব ইম্পর্টেন্ট। এটা আলফা লাইপিক অ্যাসিড ডায়াবেটিস ম্যানেজমেন্টে খুব ইম্পর্টেন্ট। বারবেরিন হার্বস, এটা আমার লিভারের উপর কাজ করছে এবং গ্লুকোজ মেটাবলিজমে সাহায্য করছে। এছাড়া বি কমপ্লেক্স, স্পেশালি মিথাইল কমপ্লেক্স, যেখানে মিথাইল ফোলেট, মিথাইল বি12, এই জাতীয় বি কমপ্লেক্স আছে, বি ভিটামিন, সেগুলো কিন্তু আমার সুগার মেটাবলিজমে সাহায্য করছে। বিভিন্ন হার্বস আছে, যেমন জিমনেমা হার্বস, রেহমিনা, এই ধরনের অনেক হার্বস আছে। কিছু স্পাইস, যেমন আমাদের দারুচিনি, সিনামন, এই জাতীয় বিষয়গুলো আমাদের ডায়াবেটিস রোগীদের সুগার ম্যানেজমেন্ট খুব সুন্দর করে। তো মেইন কথা হচ্ছে যে আপনার ম্যানেজমেন্ট কথাটা আসলে এখানে বলতে যাচ্ছি, এখানে বলতে যাচ্ছি যে কিওর। তো কিওর করতে গেলে আপনাকে ইনসুলিনটা কমাতে হবে, ইনফ্লামেশনটা কমাতে হবে, এবং আপনার যখন আপনি দেখবেন যে আপনার হোমায়টা নর্মাল হয়ে আসছে, তখন আপনি টেস্ট করে দেখবেন যে আপনার হিমোগ্লোবিন A1C পার্সেন্টেজ আপনার 5.5 এর চলে আসছে, আপনার ফাস্টিং ব্লাড সুগার নর্মাল হয়ে গেছে, এবং আপনার খুব এনার্জেটিক ফিল করছেন, এবং আপনি একটা নতুন একটা লাইফ এনজয় করতে পারছেন। তো যাই হোক, আজকের ভিডিওটা আই থিঙ্ক আপনাদের অনেক হেল্প করবে, যারা ডায়াবেটিস আক্রান্ত তাদের জন্য একটা আশার আলো। তো তারা ঘাবড়াবেন না, আশাহত হবেন না। আমি যে স্ট্যাটিস্টিক্স প্রথম দিকে বললাম, সেটা পৃথিবীতে রিয়েল স্ট্যাটিস্টিক্স, যে মানুষ কতভাবে আক্রান্ত হচ্ছে, জাস্ট আমাদের ফল্টি লাইফস্টাইল, ফল্টি ফিডিং, এবং এই বিষয়গুলো নলেজ না থাকার কারণে আমরা দিনকে দিন আক্রান্ত হচ্ছি। তো আপনারা হতাশ না হয়ে চেষ্টা করুন, এবং প্রয়োজনে আপনাদের অন্যান্য ডিজিজ থাকতে পারে বা দীর্ঘদিনের সমস্যা, একজন চিকিৎসকের তত্ত্বাবধানে থেকে আপনারা এই বিষয়টাকে বাস্তবায়ন করুন। ইনশাআল্লাহ আপনার ডায়াবেটিস থেকে খুব দ্রুত বেরিয়ে আসতে পারবেন।